ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে পারলেই প্রত্যাশিত পথে নেওয়া যাবে দেশকে, বললেন তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ, নেতাকর্মীদের জামাত আমিরের নির্দেশ। জনসমর্থন নেই বলে নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ ডাক্তার তাহেরের। রাজধানী শান্তিনগরে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, ব্যবস্থা না নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি নাহিদের। ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কমিশন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না, আশ্বাস নির্বাচন কমিশনারদের। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, ঘোষণা যে কোনো দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে থাকতে হবে। এক থাকলে দেশকে প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া যাবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে নেওয়া যাবে, জনগণের বাংলাদেশ গড়ে তোলা যাবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জানিয়ে তারেক রহমান 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান। স্টাফ রিপোর্টার অমিত রায়কে সাথে নিয়ে বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। বিকেল 4টার কিছু আগে তারেক রহমান আসেন ময়মনসিংহের জনসভাস্থলে। মঞ্চে ওঠার আগে তিনি সভামঞ্চের কাছে অবস্থানরত গণ অভ্যুত্থানে ময়মনসিংহের নিহতদের স্বজন ও আহতদের সাথে কুশল বিনিময় করেন। তারেক রহমান যখন মঞ্চে হাজির হন তখন পুরো সার্কিট হাউস মাঠ প্রায় ভর্তি। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ আন্দোলনে শহীদ এবং আহতদের অবদান স্মরণ করে বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে তারা আত্মদান করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তা পূরণ করা সকলের দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিং এর বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে। আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত, ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন, কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। তারেক রহমান জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দায়িত্ব দিয়ে গেলাম। তারেক রহমান সবশেষ 2004 সালে ময়মনসিংহে এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভায়।
21 বছরেরও বেশি সময় পর তার এই আগমনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এই জনসভায় দেওয়া বক্তব্য নেতাকর্মীদের কতটা উজ্জীবিত করতে পেরেছে সেটি বোঝা যাবে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ময়মনসিংহ। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরওয়ার, গাজীপুরে তারেক রহমানের জনসভার কি তথ্য আছে আপনার কাছে? গাজীপুরে আমরা মাত্র দেখা যাচ্ছে এই রাস্তা পার হতে কত সময় লাগে এটা আসলে বলা যাচ্ছে না। মানুষের যে ভিড়, সবচেয়ে বড় ভিড়, এই ভিড় ঠেলে তারেক রহমান কখন এটা আসলে বলা যাচ্ছে না। মাঝে পড়া ভিড় ঠেলে তারেক রহমান কখন যে ঢুকবে সেই ইয়াতে আছি আর কি। আমরা আসলে এখান থেকে তো 5 মিনিট লাগার কথা যেখানে তারেক রহমান আছে, অর্থাৎ কৃষি গবেষণা পার হয়ে তারেক রহমানের গাড়ি আটকে গেছে মানুষের ভিড়ে। সবাই আসলে তার সাথে তার ছবি তুলতে চায়, তার সাথে কথা বলতে চায়, হাত নাড়তে চায়। তো এই অবস্থায় আমরা গাড়ি ক্রস করে সামনে চলে আসছি। যদি রাস্তা খালি থাকে তাহলে আসতে হয়তো জনসভা স্থলে যেতে 5 মিনিটে বেশি লাগবে না, কিন্তু যে অবস্থা দেখছি আমাদের গাড়ি যেভাবে চলছে, তারেক রহমানের গাড়ি এই ভিড় ঠেলে কিভাবে এই জায়গায় যাবে আমরা আসলে সন্দিহান। আমাদের ধারণা এটা আন্দাজ করে বলা যাবে না যে 10 মিনিট পরে চলে যাবে বা 5 মিনিট পরে চলে আসবে বা আধা ঘন্টা পরে চলে আসবে। আমরা আমাদেরকে বলছে সরওয়ার, আপনার কথা যেটা বুঝতে পারলাম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই হয়তো সমাবেশ স্থলে পৌঁছাবেন এবং বক্তব্য রাখবেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ। প্রচারণার 6ষ্ঠ দিনে ঢাকার বিভিন্ন আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর মালিবাগ, শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পুরান ঢাকার গ্যান্ডারিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। আর মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিন মঙ্গলবার রাজধানীর মালিবাগ, গুলবাগ, রাজারবাগ ও শাহজাহানপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, প্রতিপক্ষকে দাওয়াত করলেও সেটা নিয়ে দোষারোপের শিকার হতে হয়। এসব কর্মকাণ্ডে বিশৃঙ্খলার আশঙ্কা ব্যক্ত করেন মির্জা আব্বাস। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে। গ্যান্ডারিয়া এলাকার প্রচারণা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকায় গণসংযোগ করেন তিনি। প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের স্বাধীনতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে বলে ইশরাক হোসেন সতর্ক করে দেন। ভোট চান ধানের শীষে। যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে, তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে, তাদের কোনো কর্মসংস্থান হবে না, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না, তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে। মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও বাড়ি বাড়ি গিয়ে ভোট কেনার অভিযোগ তার। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। পাশাপাশি আমাদের এখানে প্রত্যেকটি সাধারণ ভোটার, বিশেষ করে যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, তাদের কাছে গিয়ে তারা সেই বিকাশ নাম্বারটি নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা সেই এনআইডি ভোটার আইডি কার্ড নাম্বারটি নিচ্ছে। মঙ্গলবার নিজ সংসদীয় আসনে ব্যাপক গণসংযোগ করেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে
বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে ধানের শীষের পক্ষে মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় দেশ পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। দুপুরে চট্টগ্রাম 11 আসনের উত্তর নালাপাড়ায় গণসংযোগ করতে গিয়ে জামাত নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, এদেশের মানুষ স্বাধীন চেতা, বিদেশিদের উপর নির্ভরশীল রাজনীতি এদেশে কখনোই সফল হয়নি, হবেও না। দুপুরে উত্তর নালাপাড়া শরীফ মসজিদ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এলাকার ভোটারদের সাথে জনসংযোগ করে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরাও যোগ দেন। বাংলাদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, জনগণও তাদের উপর আস্থা নেই। তারা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চাচ্ছে। সেটি কি কখনো কাজ করেছে? বাংলাদেশের মানুষ স্বাধীন মুক্তকামী, স্বাধীন একটি জাতি হিসাবে আমরা সবসময় গর্ব করি। সেইখানে যদি কেউ বিদেশিদের উপর নির্ভর করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চায়, তাদেরকে এখানে জায়গা থাকবে বলে মনে হয় আপনাদের? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 13 ফেব্রুয়ারি অভিশাপ মুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কর্মসংস্থানে মামা খালু লাগবে না। তিনি বলেন, হ্যাঁ ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। সবাইকে হ্যাঁ ভোটে সিল মারার আহ্বান জানান তিনি। খুলনা, যশোর ও সাতক্ষীরার প্রতিনিধিকে সাথে নিয়ে আড়াই বাবুলের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। যশোর কেন্দ্রীয় ঈদগাহে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই জড়ো হতে থাকেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকেই বাহ্যিকভাবে গণভোটের পক্ষে থাকলেও মনে মনে গণভোটের বিপক্ষে। এদেরকে চিহ্নিত করার আহ্বান জানান তিনি। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশের শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। পরে জামাত আমির অংশ নেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে। সেখানে তিনি বলেন, যারা জনগণের 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এরপর খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামাত আমির। তিনি বলেন, একটি দল জনগণের ঘাড়ে হাত ও পিঠে চাবুক মারতে পারবে, কিন্তু হৃদয় জয় করতে পারবে না। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। এদিকে সন্ধ্যা 6:30টায় জামাত আমির অংশ নেন বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন মাঠে আয়োজিত মহাসমাবেশে। সেখানে দল মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। এই বাংলাদেশকে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। বলবেন কিভাবে করব? করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে। আগামী নির্বাচনে কোনো দল নয়, 18 কোটি মানুষ যাতে বিজয়ী হয়, সেই প্রত্যাশার কথাও জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, বাগেরহাট। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ত্রাসীদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আরিফিন শাওনের রিপোর্ট।
আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছে সব প্রার্থীরা। দিন গড়ানোর সাথে সাথে প্রচারণা নিয়ে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলার ঘটনাও ঘটেছে। ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম বলেন, হামলার কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি। 11 দলের পক্ষে সারা দেশে যে জনজোয়ার তৈরি হয়েছে, বিশেষত নারীরা এবং তরুণ সমাজ আমাদের পক্ষে যেভাবে কাজ করছে, কথা বলছে, সমর্থন দিচ্ছে, সেটা দেখে তারা ভয় পেয়ে প্রতিপক্ষকে নানাভাবে বাধা তৈরি করার উদ্দেশ্যে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার উদ্দেশ্যে তারা এই বাধাগুলো করতেছে। বাট আমরা আত্মবিশ্বাসী, আমাদেরকে যত বাধা দেওয়া হবে আমরা তত বেশি শক্তিশালী হব, তত বেশি ঐক্যবদ্ধ হব। এর আগে দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা 8-এ 11 দলের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসমূলক কাজ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এবং আজকে এখানে অনেক সন্ত্রাসীদেরকে নিয়োজিত করেছেন যাতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি, ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে ইনশাআল্লাহ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ বেশ চমৎকার। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও কমিশন মনে করে 12 ফেব্রুয়ারি সুন্দর নির্বাচন হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এমনটা জানিয়ে ইসির এই সদস্য আরও বলেন, ভোট ব্যবস্থাপনায় কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গণভোটের পক্ষে ও বিপক্ষে নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিরা কোনো মতামত দিতে পারবে না। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কমিশনের কোনো তথ্য নেই। এদিকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে 26 জানুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত সারা দেশে প্রার্থীদের বিরুদ্ধে 9 লাখ টাকার বেশি জরিমানা করেছে এবং মামলা হয়েছে 94টি। যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচন প্রচারণা চলছে, এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না। নির্বাচনে প্রশাসনের কারো পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি খুব খারাপ হবে। দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। তিনি বলেন, এবার সবার মধ্যে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। নির্বাচন কমিশনের লক্ষ্য সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। সভায় বক্তারা নির্বাচনে আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট সহ নানা বিষয়ে আলোচনা করেন। সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না, সামান্যতম কোনো বিচ্যুতি। কারণ আপনারা একটু চোখ বন্ধ করে নিজেদেরকে প্রশ্ন করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে ভাবমূর্তির সংকটে পড়েছে তার মূলে কি ছিল? তার মূলে ছিল নিরপেক্ষতার অভাব, স্বচ্ছতার অভাব। সুতরাং 100 কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নিব না।
তিন পার্বত্য জেলায় ই লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিন পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে তিন পার্বত্য জেলায় নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রম শুরু হবে। প্রধান উপদেষ্টা বলেন, ইন্টারনেটের মজা হলো এখন আর এক শিক্ষকের উপর নির্ভরশীল থাকতে হবে না। শিক্ষক পৃথিবীর যেখানে আছে সেখান থেকেই পড়াবে। শিক্ষকের অভাবে শিক্ষার মান কমবে না। ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াতে কি হচ্ছে সে তথ্য শিক্ষার্থীরা জানতে পারবে। ইন্টারনেট থাকলে ডাক্তার যেখানেই থাকুক তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, তোমরাও সমান সুবিধা পাবে। এটা দিতে না পারলে তা সরকারের অযোগ্যতা। এই অযোগ্যতা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য বন্ধে ফেসবুক মেটার সাথে মনিটরিং নিয়ে চুক্তি করতে যাচ্ছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়া অনলাইন পেমেন্টের জন্য বিশ্বখ্যাত পেপালকে বাংলাদেশে আনার কাজ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ব্যবসা শুরু, বিদেশি বিনিয়োগে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনের বিষয়গুলো অনলাইনে আনার কথা জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। বলেন, দুর্নীতি বা সরকারি অফিসের হয়রানি কমাতে যেখানে অনলাইন সেবা নেওয়ার সুযোগ আছে সেখানে অফলাইনের অপশন বন্ধ করে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় রংপুর এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বেসামরিক প্রশাসনের সাথে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশনের দাবি দ্রুত এই মামলার রায় ঘোষণা করা হবে। গ্যালমান শফির রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে সময় আবু সাইদকে হত্যার ভিডিও দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় 2025 সালের 24 জুন 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 আসামি পলাতক। দীর্ঘ 7 মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। শেখ হাসিনার পতনের শেষ দিকে অর্থাৎ 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত প্রথম শহীদ আবু সাইদের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। এদিকে যুক্তিতর্ক শেষে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা তাদের মক্কেলরা নির্দোষ এবং খালাস পাবেন। আমাদের প্রত্যাশা হলো এই মামলাটি আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা
দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। 24-এর গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 2টি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও 2টি মামলা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোট কেন্দ্রের 400 গজের বাইরে মেলা আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী প্রচারে অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের পরামর্শ অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে দমন করতে বলা হয়েছে। এছাড়া ভোট দেওয়ার বুথসহ প্রতিটি ভোট কেন্দ্রকে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে নির্বাচনী দায়িত্ব থাকা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সমন্বয় সেল গঠনও করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের গভর্নমেন্ট টু গভর্নমেন্টের আওতায় ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি হয়েছে। মঙ্গলবার সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এই চুক্তির লক্ষ্য। চুক্তির আওতায় বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা, যা দীর্ঘমেয়াদে ইউএভি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়ক হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে ব্যবসায়ী ও ব্যাংক মালিকরা একই সুরে কথা বললেও তাদের প্রস্তাব নাকচ করে দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যবসায়ী সংগঠনগুলোর পুতুলের মতো আচরণের কারণে ব্যাংকসহ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এমন মন্তব্য তার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আলোচনায় একথা বলেন তিনি। সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় ব্যবসায়ীরা এলডিসির উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। তারা দাবি করেন, এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি 14% ক্ষতিগ্রস্ত হবে। এবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, সংকোচনমূলক মুদ্রানীতির কারণে 12 লাখ মানুষ চাকরি হারিয়েছেন। আগামী 6 মাসে আরও 12 লাখ বেকার হবে। তবে গভর্নর বলেন, অর্থনীতির উন্নয়নের জন্য স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হওয়া প্রয়োজন। ছোট সুবিধার জন্য বড় সুবিধা হাতছাড়া করা ঠিক হবে না। ব্যাংকের সুদহার 9-6 করার সময় ব্যবসায়িক সংগঠনগুলো পুতুলের মতো হাততালি দেয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, অর্থ পাচারের সময়ও ব্যবসায়ীরা চুপ ছিল। এমন আচরণ করলে গণতন্ত্র শক্তিশালী হবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা না গেলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে শঙ্কায় বিশিষ্টজনরা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তারা এসব মন্তব্য করেন। বক্তারা বলেন, রোহিঙ্গা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমর্থন দরকার। নির্বাচন পরবর্তী সরকারকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে রোহিঙ্গাদের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেয়া উচিত। নতুন রাজনৈতিক সরকারকে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, রোহিঙ্গাদের বিষয়টি কেবল মানবিক ত্রাণ সহায়তার পরিসরে দেখার সুযোগ নেই, কারণ রোহিঙ্গাদের ঘিরে রাজনৈতিক ও সশস্ত্র সমস্যার সৃষ্টি হতে পারে। তারা বলেন, ভারত, চীন ও রাশিয়ার সাথে এ বিষয়ে নির্বাচিত সরকারকে আলোচনা করতে হবে। মিয়ানমার সরকারের সাথে যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা অব্যাহত রাখতে হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভাইরাল এখন ধানের শীষ শিরোনামে একটি গান উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গানের উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় ভাইরাল এখন ধানের শীষ গানটি ভোটারদের হৃদয় স্পর্শ করবে বলে আশা রুহুল কবির রিজভীর। তার মতে, দেশের সংকটময় মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন সময় গান অনেক বড় ভূমিকা রাখে। গানের কথা ও সুর মানুষের হৃদয়ে গেঁথে যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন পরাণ আহসান ও মৌসুমী চৌধুরী। কথা ও সুর করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু। গানের শিল্পী কলাকুশলীদের প্রশংসা করেন রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় অসন্তোষ জানিয়ে স্মারকলিপি দিয়েছে শহীদ পরিবার।
রায় পুনর্বিবেচনার আহ্বান তাদের। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়েছে, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নারকীয় সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের এই মহান আত্মত্যাগে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করেছে। কিন্তু চানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, এই রায় ভবিষ্যতে একটি নেতিবাচক নজির হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। ন্যায় বিচার নিশ্চিত ও জুলাই আন্দোলনে চেতনার স্বার্থে এই রায় পুনর্বিবেচনায় ট্রাইব্যুনালের সুদৃষ্টি কামনা করেছে শহীদ পরিবারগুলো। বিশ্ব বাস্তবতায় বৈদেশিক নীতি ও কূটনীতি কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সম্পর্ক নয়, এটি জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ অর্জনের কৌশলগত মাধ্যম মনে করেন বিশিষ্টজনরা। রাজধানীর সিরজাপ মিলনায়তনে আয়োজিত বৈদেশিক নীতি, কূটনীতি এবং বৈশ্বিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। কূটনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান নির্ণয়ে কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত তাদের। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের কূটনীতি পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তারা। দেশের সমৃদ্ধি অর্জনে ভারসাম্যপূর্ণ কূটনীতির ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, বিগত আমলে আওয়ামী লীগ সরকার কূটনীতির ক্ষেত্রে একটি বিশেষ দেশের দিকে ঝুঁকেছিল। ভূ রাজনৈতিক বাস্তবতা এবং পরাশক্তিগুলোর প্রতিযোগিতা মাথায় রেখে আসন্ন নির্বাচনে বিজয়ী সরকার কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তাদের। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথসভা করেছেন কিশোরগঞ্জ 3 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর এম ওসমান ফারুক। বিকালে করিমগঞ্জের নানসরি ঈদগাহ মাঠে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানির শিকার হতে হয় তবে তার নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন সাতক্ষীরা 1 আসনের ধানের শীষ প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। বিকালে কলরোয়া উপজেলার দেয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। নেত্রকোনা 1 আসনের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। মাদকমুক্ত এবং গারো হাজং হিন্দু মুসলমান সবাইকে নিয়ে সম্প্রীতির মাঝে শান্তিতে বসবাস করতে চান বলে জানান তিনি। ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে সাভারে। স্থানীয় একটি রিসোর্টে দিনব্যাপী এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি বাবু রাধাকান্ত ঘোষ। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি রিয়াজুল হক রিয়াজ। প্রাণদূত খাঁটি খামারি সম্মাননা 2026 ক্যাম্পেইনের স্মারক উন্মোচন করেছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। রাজধানীর গুলশানে MCCI সম্মেলন কেন্দ্রে তিনি বলেন, দেশের দুগ্ধ শিল্পের বিকাশে খাঁটি খামারিদের অবদানের স্বীকৃতির জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রাণ ডেয়ারি চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তাইন কাদের এবং ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহি নাইম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা জানান, 1 ফেব্রুয়ারি থেকে পাবনা, রংপুর ও সিরাজগঞ্জ সহ 124টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র থেকে স্পট রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। কনকাগ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পার্টনার্স মিট 2026 হয়েছে রাজধানীর একটি অভিজাত হোটেলে। এতে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 1000-এরও বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী। উদ্বোধনী বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলেম। এছাড়া বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুত ছাপ্পা বাবু ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল আফসার। উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ইবনে নেওয়াজ, নুরুল আজিম সানি ও GM মাহমুদুন নবী চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে পারলেই প্রত্যাশিত পথে নেওয়া যাবে দেশকে, বললেন তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ, নেতাকর্মীদের জামাত আমিরের নির্দেশ। জনসমর্থন নেই বলেই নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ ডাক্তার তাহেরের। রাজধানীর শান্তিনগরে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, ব্যবস্থা না নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি নাহিদের। ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কমিশন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না, আশ্বাস নির্বাচন কমিশনারদের। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, ঘোষণা যে কোনো দিন। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।